হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আমরা প্রত্যেকেই প্রায় কম বেশি আর্সেনিকের কথা আমরা শুনেছি এবং এই আর্সেনিক কিভাবে মানুষের শরীরে ঢুকে মানুষকে কিভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আমাদের জেলার বেশ কিছু ব্লক কিন্তু এই আর্সেনিক বা আর্সেনিক প্রবণ ব্লক। কিন্তু এই আর্সেনিক কিভাবে কৃষিতে প্রভাব ফেলছে, আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব যে কৃষি ও মানব স্বাস্থ্যের নীরব হত্যাকারী আর্সেনিক। আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা পেয়েছি মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ আবু তালেবকে। তালেবদা, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার জানাই। হ্যাঁ, বিষয়টা তো খুব ভালো যে কৃষি ও মানব স্বাস্থ্যে নীরব হত্যাকারী আর্সেনিক। প্রথমে একটু আমরা জেনে নিই যে এই আর্সেনিক বিষয়টা কি, আর্সেনিকটা কি। অ্যাকচুয়ালি আর্সেনিক যদি বলা হয়, এটা আমাদের মুর্শিদাবাদ তথা পার্শ্ববর্তী যত জেলাগুলো আছে সকলেই মোটামুটি জানে। তবে এই আর্সেনিকের খবরটা কিন্তু বেশি দিন পুরনো নয়। আমাদের গোটা ভারতবর্ষে এর প্রভাব অতটা ছিল না। রিসেন্ট 1980 সালের দিকে এর প্রথম আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে আমাদের মুর্শিদাবাদ জেলাতে তথা পশ্চিমবঙ্গে সব থেকে আগে এর সংক্রমণ আমরা পরিলক্ষিত হলো। গোটা ভারতবর্ষের মধ্যে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রথম সব থেকে আগে রিপোর্ট করা হয়েছিল। এই জায়গায় আর্সেনিক হচ্ছে অ্যাকচুয়ালি একটা ধাতু, এটাকে ধাতু ঠিক বলা হয় না, ধাতু এবং অর্ধধাতু দুটোরই একটা মানে মাঝামাঝি একটা জায়গায় আছে। এটাকে সিম্পলি আমাদের যদি বিজ্ঞানসম্মতভাবে বলা হয়, এটাকে একটা মেটালয়েডস বলা হয়। এটা সাধারণত প্রকৃতি থেকেই পাওয়া যায় ম্যাক্সিমামটাই। এখন প্রকৃতি থেকে পাওয়া যাক বা মানব সৃষ্টও কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, এটা মানে পাওয়া যাচ্ছে, কিন্তু মেইনলি প্রকৃতি থেকে পাওয়া যায় একটা ধাতু এটা, যেটা খুবই বিষাক্ত। এটা যেহেতু প্রকৃতি থেকে পাওয়া যায় বলে এটা মাটির ভূগর্ভস্থ যেসব শিলা আছে সেই শিলা থেকে বা ভূগর্ভস্থ বিভিন্ন খনিজ পদার্থ থেকে, সেগুলো থেকেই আমাদের পৃথিবীর যে ভূপৃষ্ঠ আছে সেখানে কিন্তু এটার প্রাদুর্ভাব হয়েছে। এটা আগে ওই জন্য তার জন্য আগের প্রভাব আমাদের ভারতবর্ষে ছিল না। কিন্তু যতই দিন যাচ্ছে এই যে ধাতুরূপী বা ধাতু যে আপনার আর্সেনিক ধাতুটা আছে, সেটা কিন্তু আমাদের সামনে একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ নিয়ে আসছে, আমাদের কাছে একটা নীরব হত্যাকারী বলছি আমরা এই জন্যই, কারণ এর অনেক ক্ষতিকর প্রভাব ধীরে 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 আমাদের পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যেই সব জায়গাগুলো গঙ্গার তীরবর্তী এরিয়া, আচ্ছা, সেই গঙ্গার তীরবর্তী এরিয়াগুলোতে এর প্রভাব কিন্তু বেশি দেখা যাচ্ছে, সব থেকে বেশি। হ্যাঁ, আমাদের বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে এই সব জায়গায়, যেমন ধরেন আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে হচ্ছে পাশের যে রাজ্যগুলো আছে, বিহার, ঝাড়খণ্ড, তারপর হচ্ছে উত্তরপ্রদেশ, এদিকে আসাম, এই যে গঙ্গার ধারবর্তী যে এরিয়াগুলো আছে সেখানে এর প্রাদুর্ভাব বা এর সংক্রমণ সব থেকে বেশি দেখা যাচ্ছে। তো এটা তো মোটামুটি আমরা তো জানি যে একটা জল থেকেই এর উৎপত্তি, মানে অনেক জায়গায় আমরা এখানে দেখেছি আমাদের বিভিন্ন টিউবওয়েলের জল বা এটা আমরা পরীক্ষাই করি যে আর্সেনিক আছে কিনা। তো জল ছাড়া মানে আর কিসে কিসে আর্সেনিক? না, অ্যাকচুয়ালি এটা আমরা মানব শরীরে এটার প্রাদুর্ভাব ঘটে জলের মাধ্যমে, আর হচ্ছে যে খাদ্যের মাধ্যমে যা আমরা গ্রহণ করি, সেটা ধরেন আমাদের কৃষি কাজের সঙ্গে যুক্ত যেসব কৃষক ভাইরা আছে তাদের এটা জানা খুবই জরুরি যে বর্তমান সময়ে যত দিন যাচ্ছে আমাদের ইন্টেন্সিভ কাল্টিভেশন হচ্ছে, যত কৃষিকাজ যতই বাড়ছে আমাদের, তত কি হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ মাটির উপরের যে জলটা আছে সেই জলটা কিন্তু ধীরে ধীরে কমতে আছে, এবং কৃষকরা কি করছে মাটির নিচ থেকে জলটাকে বের করছে। এই ভূগর্ভস্থ জল যতই বেশি বের করছে ততই কিন্তু এর সংক্রমণ বাড়ছে।
এবার এই যে জলের মধ্যে সংক্রমণটা আসলো কোথা থেকে, এবার যতই আমাদের জলের লেয়ার দিনে দিনে কিন্তু নিচেই চলে যাচ্ছে। এবার দেখা যাচ্ছে 20 মিটার থেকে 80 মিটারের যে আমাদের জলের লেয়ারটা আছে, এর মধ্যে এর সংক্রমণ সব থেকে বেশি। আচ্ছা, এর 20 কারণটা থেকে 80 মিটার, এর মধ্যে কিন্তু এর সংক্রমণটা সব থেকে বেশি বিভিন্ন গবেষণায় দেখা গেছে। এবং যতই জলের লেয়ার নিচে নামছে, ততই ভূগর্ভস্থ জল নিচের যে পাথরগুলো আছে, বিভিন্ন খনিজ পদার্থগুলো আছে, তার সংস্পর্শে যে জলটা আছে, সেই জলটা কিন্তু আমাদের ভূগর্ভস্থ থেকে উপরে উঠে আসছে, ভূপৃষ্ঠে চলে আসছে। ওই যে জলটা উপরে চলে আসছে কৃষিকাজের জন্য, সেইটা, অথবা আমাদের বিভিন্ন কারখানায় যে জলটা ইউজ হয় সেই জলটা, এই জল নিচ থেকে উপরে চলে আসছে। এই জন্যই হচ্ছে জলের মাধ্যমে প্রভাবটা আমরা বেশি দেখি। কিন্তু যখনই জলের মাধ্যমে উপরে চলে আসছে, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, ওই জলটা যখন কোনো ফসলে ইউজ হচ্ছে, ফসল কিন্তু অন্যান্য খাদ্যের মতো এটাও একটা যেহেতু ধাতু, যেমন জিঙ্ক, বোরন, কপারের মতো, এটাও কিন্তু টানছে। আচ্ছা, গাছের মধ্যে ঢুকে যাচ্ছে। ওই গাছের ফলন আমরা যখন খাচ্ছি, ফলটা খাচ্ছি আমরা, ওই ইনডাইরেক্টলি আবার ওই ফলের মাধ্যমে আমাদের শরীরে ঢুকছে। এই জন্য জলের মাধ্যমে এবং খাদ্যের মাধ্যমে মেইনলি মানুষের শরীরে ঢোকে এটা। তো আর্সেনিক মানে মানুষ এবং ফসলের উপরে মানে কিভাবে প্রভাব বিস্তারটা করছে? মানুষ এবং ফসলের উপরে এটা বিশেষ করে যদি বলি, আমরা প্রথমে যদি বলি ফসলের উপরে, তো ফসলের উপরে বলতে এখানে ডাইরেক্ট কিন্তু আমরা চোখে কিছু দেখতে পাচ্ছি না আমরা, কিন্তু বিভিন্ন রকমের খাদ্যের সঙ্গে যে আমাদের টোটাল 17টা যে খাদ্য দরকার গাছের, তার মধ্যে থেকে এ কি হয়, ফসফরাসের সঙ্গে এর খুব মানে মিল আছে। যে 17টা খাদ্যের মধ্যে ফসফরাসের সঙ্গে খুব মিল আছে আর্সেনিকের গঠনগত দিক দিয়ে। এই জন্য কি হয়, যেখানে আমার আর্সেনিকের প্রভাব বেশি, সেখানে চট করে গাছ ফসফরাস নিতে পারে না, কম্পিটিশনে থাকে সবসময়। কারণ দুটোই গঠনগত একই রকম, প্রায় ফসফরাস এবং আর্সেনিক। তো সেইখানে একটা ফসফরাসের সমস্যা তৈরি হয়, 1 নম্বর এটা। আর 2 নম্বর হচ্ছে, যখনই কোনো ফসলের মধ্যে আর্সেনিক ঢুকে যাচ্ছে, আর্সেনিক ঢুকে যাওয়া মানে সেই ফসলটা যখন আমাদের শরীরে আসছে, তখন আমরা সংক্রমণ হচ্ছি। এবার সংক্রমণ হওয়ার মেইন যেটা আমাদের দেখবেন, যে মুর্শিদাবাদ জেলা তথা নদিয়া, যেগুলো সব থেকে সংক্রমণ বেশি, আমাদের যদি সংক্রমণ সব থেকে বেশি দেখা যায়, তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে নদিয়া এবং মুর্শিদাবাদ সব থেকে বেশি, তারপরে হচ্ছে মালদা, তারপর হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। কিন্তু গভর্নমেন্ট রিপোর্ট যেটা করেছে, সেটা তার মধ্যে আমাদের টোটাল 12টা ডিস্ট্রিক্টে আমাদের সংক্রমণ আছে। বাদবাকিগুলো সংক্রমণ যেটুকু আছে সেটুকু আমাদের সীমার নিচেই আছে মোটামুটি, কিন্তু হালকা আছে, সেরকম নেই। কিন্তু এই যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, এদের সংক্রমণ সব থেকে বেশি। আর তাদের মধ্যে আবার সব থেকে বেশি সংক্রমণ হচ্ছে আমাদের এই নদিয়ার মুর্শিদাবাদ সব থেকে বেশি। হ্যাঁ, আবার এই মুর্শিদাবাদের মধ্যে সব থেকে সংক্রমণ যদি বেশি বলা হয়, তাহলে ধরেন এই আমাদের বাংলাদেশ সাইডে যে গঙ্গা এবং পদ্মার যে সাইডগুলো, বিশেষ করে জলঙ্গি, দমকল, ভগবানগোলা, লালগোলা, রানীনগর, এই ব্লকগুলোতে সংক্রমণ সব থেকে বেশি। তো এটা কি হচ্ছে, দেখা গেছে আমরা বিভিন্ন ফিল্ডে দেখেছি, আমরা বিভিন্ন গ্রামে যখন যাই আমরা দেখি এটা, যে এর ফলে আর্সেনোসিস বলে একটা রোগ হয়। যে রোগটার মূল লক্ষ্য কি, যে আমার ত্বকের মধ্যে ক্যান্সারের মতো বা ঘায়ের মতো বা ফস্কার মতো দাগ হবে, এবং হাতের তালুগুলো বা পায়ের তালু, এই দুটো তালুর ক্ষেত্রে বিশেষ করে নিচের অংশগুলো, সেগুলো হচ্ছে আপনার ফ্যাকাশে রঙের হয়ে যায়, ডিসকালারেশন চলে আসে। তো এইগুলো হচ্ছে, এবং ক্যান্সারের একটা আকার ধারণ করে। আচ্ছা, এছাড়াও মানব শরীরে এর আরেকটা যদি ক্ষতিকর প্রভাব দেখা যায়, যে বিভিন্ন রকমের গর্ভবতী মহিলাদের যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু দিন দিন বেড়েই চলেছে এই আর্সেনিকের জন্য। যেমন আপনার অপুষ্ট বাচ্চা হওয়া, তারপর হচ্ছে যেটা মালনিউট্রিশন সেটা, তারপর হচ্ছে আপনার বিকলাঙ্গ হওয়া। এই আর্সেনিকের প্রভাবে জিনগত অনেক একটা পরিবর্তন চলে আসে, কারণ এটা কিন্তু আমরা বলছি সাইলেন্ট কিলার। এটা যখন একটা লোক ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, যখন সংক্রমিত কোনো ওই আর্সেনিক সংক্রমিত জল যখন দীর্ঘদিন ধরে একটা লোক পান করে যাচ্ছে, ও কিন্তু তৎক্ষণাৎ বুঝতে পারছে না, কিন্তু ধীরে 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 ভিতর থেকে বিভিন্ন রকমের রোগের সৃষ্টি তৈরি করে দিচ্ছে। এছাড়াও ধরেন লিভারের সমস্যা, লিভারের ফাংশন কমে যায়, ঠিকমতো কাজ করে না, আপনার হার্টের ফাংশন কমিয়ে দেয়, এগুলো অনেক আছে। কিন্তু মেইন হচ্ছে আপনার যেটা আর্সেনোসিস বলে যে রোগটা আছে, যেটা স্পট পড়ে গায়ের মধ্যে ফসকা হয়ে যায়, ঠিক আছে তো, এবং ক্যান্সারের মতো দাগ হয়ে যায়, আস্তে আস্তে পচতে শুরু করে, সেই রোগটা হচ্ছে মূল লক্ষণ এটার, এই আর্সেনিকের হয়ে, যেটা আমাদের এই পশ্চিমবঙ্গের এই বিস্তীর্ণ এরিয়া, যেখানে প্রভাবিত এরিয়া, সেগুলোতে কমন হয়ে গেছে এখন। তাহলে যদি আমরা ধরি জল, মাটি বা পরিবেশে, এর উৎসটা কিভাবে? এর মুখ্য উৎস তো ধরেন পাথর, যে আমাদের বিভিন্ন রকম পাথর আছে, পাথরের একটা অংশ হচ্ছে কিন্তু আর্সেনিক, অনেক পাথর আছে।
আবার কিছু খনিজ পদার্থ, আমাদের নিচে যে খনিজ পদার্থগুলো আছে, যখন আমরা কয়লা উত্তোলন করছি, পেট্রোলিয়াম উত্তোলন করছি, যাই উত্তোলন করি না কেন, ওই সব খনিজ পদার্থের সঙ্গে সঙ্গে আমাদের আর্সেনিকটাও ভূপৃষ্ঠে চলে আসছে মাটির নিচ থেকে। মেইন এর উৎস হচ্ছে মাটির নিচে, বা কোথাও অগ্নুৎপাত যদি হয় তার মাধ্যমেও কিন্তু আপনার ওই লাভার মাধ্যমেও চলে আসছে, অথবা যে গ্যাসটা বের হচ্ছে গ্যাসের মাধ্যমে আর্সেনিক মাটির নিচ থেকে উপরে চলে আসছে। এবং এইটার সংক্রমণ যতই দিন যাচ্ছে বাড়ছে, কারণ এই মাটির নিচ থেকে যত এই খনিজ পদার্থ বলেন বা জলের উত্তোলন বলেন, যাই বলেন না কেন, যতই বাড়ছে ততই কিন্তু আমাদের ভূপৃষ্ঠে এর সংক্রমণটা বেড়েই চলেছে। এটা হচ্ছে মেইন উৎস। এছাড়াও কিছু উৎস আছে, যেমন আপনার ধরেন এগ্রিকালচারের ক্ষেত্রে অনেক পেস্টিসাইড আছে বা আমাদের হার্বিসাইড, যেগুলো ঘাস মারা বিষ বলা হয় বা পোকামাকড়ের জন্য, সেগুলো আর্সেনিক থেকে তৈরি হয়, আর্সেনিক ঘটিত। আচ্ছা, আর্সেনিক ঘটিত ওগুলো। তো সেইগুলো যখন ইউজ করছে কৃষকরা, তার মাধ্যমেও কিন্তু আমাদের আর্সেনিকের সংক্রমণ, আর্সেনিকের সংক্রমণ বেড়েই চলেছে। আচ্ছা, তো মেইনলি যদি বলা যায় যে আর্সেনিক আমাদের পৃথিবীতে আসছে কোথা থেকে, সেটা হচ্ছে আমাদের ভূগর্ভস্থ যে সঞ্চিত আছে আর্সেনিক, বিভিন্ন পাথরের বলেন বা আপনার খনিজ পদার্থ বলেন, সেইটাই ভূপৃষ্ঠে আসার পরেই এই সংক্রমণটা দিন দিন বেড়েই চলেছে। এটা বিভিন্ন মানে উপরে উঠে আসা, মানে বিভিন্ন মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে, বিভিন্ন খাদ্যের মাধ্যমে, জলের মাধ্যমে, তারপর গাছের মাধ্যমে, ফলের মাধ্যমে এগুলো ঢুকছে মেইনলি। তো এটা মানব সৃষ্ট উৎস হয় আর প্রাকৃতিক উৎস। প্রাকৃতিক উৎসের মধ্যে আমাদের পাথর বা এর মাধ্যমে, শিলা বা খনিজ পদার্থের মাধ্যমে। আর যেটা মানব সৃষ্ট উৎস, সেগুলো হচ্ছে আপনার যেমন বিভিন্ন কারখানায় যে জলটা ব্যবহার হয়, নিচে থেকে জলটা ব্যবহার হচ্ছে, বা বিভিন্ন কারখানায়, বিভিন্ন শিল্পে যে যেমন কালারিং এর জন্য যেগুলো ব্যবহার হয়, সেখানেও আপনার এই আর্সেনিক ইউজ হয়, বিভিন্ন কালার তৈরি করার জন্য আর্সেনিক ইউজ হয় সেখানে। তো সেই সব ইন্ডাস্ট্রি যতই বাড়ছে ততই ওই আর্সেনিকের আমাদের প্রভাবটা প্রভাবটা বেড়ে যাচ্ছে। তার মানে আর্সেনিককেও আমরা ব্যবহার করছি, তার উল্টো দিকে যদি আমরা ভাবি যে তাহলে আর্সেনিক যদি ক্ষতিকারক হয়, কিন্তু এই ক্ষতিকারক জিনিসটাই তো আমরা আবার ব্যবহার করছি, আমাদের নিজেদের ক্ষতি কি নিজেরাই ডাকছি। একদম একদম। কাঠ সংরক্ষণ করার জন্য, চামড়া প্রক্রিয়াকরণে এটা আর্সেনিক নর্মালি ইউজ হয় এখানে এইসব জায়গায়। ওইভাবেও আমাদের মানে ভূপৃষ্ঠে অনেক আর্সেনিক ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে, বিভিন্নভাবে কন্টামিনেশন হতেই চলেছে। আর্সেনিক গ্রহণযোগ্য কতটা, মানে কত মাত্রা পর্যন্ত মানুষ আর্সেনিকটা নিতে পারবে, মানে নিলে তার শরীরে কোনো ক্ষতি হবে না? আমাদের ভারত সরকার এবং WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তাদের নিয়ম মেনে তাদের যে একটা বেঁধে দিয়েছে মাত্রা, সেই অনুযায়ী 0.01 মিলিগ্রাম প্রতি লিটার জলে, মানে যদি আমি এটা অন্যভাবে বলি যে 1 লিটার জলে 10 মাইক্রোগ্রাম, এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা পরিমাপ বেঁধে দিয়েছে। এর মধ্যে যদি থাকে আপনার প্রতি লিটার জলে আপনার আর্সেনিকের মাত্রা, সেটা হচ্ছে সেফ, মানে সেটা সেরকম কোনো ক্ষতি করবে না। এছাড়াও যেখানে ভারত সরকার আরেকটা স্ট্যান্ডার্ড বেঁধে দিয়েছে, যেখানে ধরেন আর কোনো উৎস নাই, মানে খাওয়ার জলের উৎস ওই একটাই, মানে ওটা ছাড়া আর উপায় নেই, সেই সব ক্ষেত্রে আমাদের 0.05 মিলিগ্রাম প্রতি লিটার জলে সেটাও ব্যবহার করা যেতে পারে। তবে সেটা না করে 0.01 মিলিগ্রাম প্রতি লিটার জলে, সেটাই হচ্ছে সব থেকে সেফ ধরে নেওয়া হয়। তো এটা আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ভারত সরকারের যৌথ মিলিত প্রয়াস হিসাবে এটাকে আমরা সবসময় সেফ ওয়াটার মনে করে থাকি। আচ্ছা, তো এর প্রতিকারের উপায়টা কি? যে জলে দেখা যাচ্ছে যে একটু বেশি মাত্রায় রয়েছে, সেখান থেকে কি করে কম করা যেতে পারে? দেখুন, যদি আমরা কৃষিক্ষেত্রে বলি, যেহেতু এটা মেইনলি যদি আমাদের ভারতবর্ষে তো পৃথিবীতে বা আমাদের পশ্চিমবঙ্গে যেখানে বলেন না কেন, মেইনলি এটা ছড়াচ্ছে ভূগর্ভস্থ জল বা সেখান থেকে মেইন উৎস। তো সেই ক্ষেত্রে আমরা কৃষিটাকে যদি টার্গেট করি, সেক্ষেত্রে কৃষককে সচেতন হতে হবে এখানে। আচ্ছা, কারণ এখানে মেইনলি হচ্ছে যেটা জলের ব্যবস্থাপনা আছে, কৃষকরা যেটা করে থাকে, তো নিচ থেকে যে মাটির নিচ থেকে যে জলটা তুলছে, সেই জলটা যত কম তুলবে ততই সেটা মঙ্গলময়। এই জন্য বিভিন্ন আমাদের জেলাতে, মুর্শিদাবাদ জেলাতে অনেক জায়গা আছে, যেমন সাগরডিঘি আছে, আমাদের খড়গ্রাম, নবগ্রাম, অনেক জায়গায় যে আমাদের শীতকালীন যেটা ধান আছে, যেটা মেইনলি জলের উপর, ভূগর্ভস্থ জলের উপরেই ডিপেন্ড করে চাষ করা হয়, সেটাই কিন্তু অনেক সময় নিষিদ্ধ করা হয়। কারণ এটা আর্সেনিক প্রবণ এরিয়া বলে, যতই নিচ থেকে জলটা তুলবে ততই হচ্ছে আর্সেনিক মাটির নিচ থেকে উপরে চলে আসবে। তো এইটাকে কন্ট্রোল করতে হবে। তার জন্য ধরেন জল সঞ্চয় করা, পুকুরে বর্ষাকালীন যে জলটা আছে সেটা কোথাও সঞ্চয় করলো, সঞ্চয় করে সেটা ধরে রাখলো, পরবর্তীতে কৃষিকাজের জন্য সেটা ব্যবহার করলো, সেটা করা যেতে পারে। এছাড়াও হচ্ছে এটাকে ব্যবস্থা করার জন্য যেসব সার আছে, সারের মধ্যে ফসফেট ঘটিত সার যেখানে একটু বেশি ব্যবহার হবে, সেখানে দেখা গেছে যে
ওই গাছ ওই ফসল কম পরিমাণে আর্সেনিক শোষণ করবে, কারণ সবসময় আর্সেনিক এবং ফসফেটের মধ্যে একটা কম্পিটিশন থাকে শোষণের ক্ষেত্রে। গাছ যখন নিচ্ছে, তো যখনই ফসফেট বেশি ব্যবহার হবে সেই জায়গায় কিন্তু আর্সেনিক বেশি করে ঢুকতে পারবে না, শোষণ করতে পারবে না গাছের মধ্যে, গাছ শোষণ করতে পারবে না, কম। আর এই শোষণ যখন কম করবে স্বাভাবিকভাবে আমাদের শরীরেও কম আসবে, কম ঢুকবে খাদ্যের মাধ্যমে, সেটা একটা করা যেতে পারে। এছাড়াও আছে যে জমিতে যত বেশি জৈব সার প্রয়োগ করবে, জৈব কার্বন, যেমন আপনার জৈব সার বলতে গোবর সার বলেন, কম্পোস্ট সার বলেন, কেঁচো সার বলেন, এইসব সার যত বেশি ব্যবহার করবে, এরা হচ্ছে মানে আর্সেনিক শোষণে গাছকে বাধা দেয়। তো আর্সেনিক যেহেতু বেশি নিতে পারছে না, তার জন্যই হচ্ছে গাছের মাধ্যমে আমাদের শরীরে ঢুকতে পারছে না। এই জন্য জৈব সারের ব্যবহারটা কৃষককে বাড়াতে হবে। এগুলো কৃষির ক্ষেত্রে চলে গেল। এবং অন্যদিক দিয়ে যদি বলি, আমাদের আরও কিছু আছে, যেমন জাত পরিবর্তন করতে হবে। যেসব অনেক ফসল আছে, যেমন ধানের ক্ষেত্রে স্বর্ণ শ্রাবণ যে জাত আছে, সেই জাতের ক্ষেত্রে ওরা কম পরিমাণ আপনার আর্সেনিক শোষণ করে। তো সেই সব জাতের ক্ষেত্রে আমাকে একটু আগ্রহী হতে হবে, আমাদের কৃষক ভাইদের একটু আগ্রহী হতে হবে, তাহলে কিন্তু আর্সেনিক আমাদের শরীরে কম ঢুকবে। এছাড়াও যদি দেখা যায় যে আমাদের সাধারণ লোককে একটু সচেতন হতে হবে, যেখানে হচ্ছে আর্সেনিকের প্রবণ এরিয়া, এইসব জায়গায় মাঝে মাঝে পিরিয়ডিক্যালি আপনাকে জলটাকে পরীক্ষা করাতে হবে। বিভিন্ন জল পরীক্ষা কেন্দ্রগুলো আছে, সেটা ব্লক ভিত্তিক আছে, জেলা ভিত্তিক আছে, জল পরীক্ষাগার কেন্দ্রগুলোতে নিয়ে গিয়ে জল পরীক্ষা করালে তারপরে যদি সেফ হয় সেটাই গ্রহণ করা ভালো। এবং কৃষিক্ষেত্রেও তাই, যেই সব জায়গায় বেশি এফেক্টেড আর্সেনিক, হ্যাঁ, সেই জায়গার ভূগর্ভস্থ জল ব্যবহার না করে যদি আমরা মাটির উপরে যে নদীর বা পুকুরের জল ব্যবহার করতে পারি, সেই ক্ষেত্রে অনেক ভালো। এবং যেই সব ফসল কম পরিমাণে জল ব্যবহার করে, জল কম লাগে, ফসলগুলোকে একটু অ্যাডপ্ট করা উচিত। হ্যাঁ, তাহলেই কিন্তু এই আর্সেনিকের উপদ্রব কিছু না হলেও কমবে। আমাদের যে জেলার যে কটা ব্লক বললেন আপনি, তো সেই সব এলাকার মানে কৃষকরা কতটা সচেতন? আপনারা তো ফিল্ডে তো যান। যেমন মোটামুটি দমকল, জলঙ্গি এরা মোটামুটি জানে, কারণ গ্রামের মধ্যে যে টিউবওয়েলগুলো আছে, ম্যাক্সিমাম গ্রামে কিন্তু টিউবওয়েলগুলো আমাদের কেন্দ্রীয় জল দপ্তর যেটা আছে, সেই কেন্দ্রীয় জল দপ্তর থেকে কিন্তু বন্ধ করে রেখেছে ম্যাক্সিমাম। কারণ সেগুলো দেখা গেছে যে আমাদের যে লিমিট আছে 0.05 ম্যাক্সিমাম লিমিট, যেটা ইউজ করা যেতে পারে গ্রহণযোগ্য, সেই 0.05 যে মিলিগ্রাম পার লিটার জলে, তার থেকে বেশি থাকার জন্য ওগুলো ব্যান করে দেওয়া আছে। তার জন্য ওদের মধ্যে সচেতনতা আছে যে আমাদের জলের মধ্যে আর্সেনিক আছে। কিন্তু কৃষকদের অল্টারনেট কোনো উপায় না থাকার জন্য ওরা কিন্তু এখনো পর্যন্ত সে ভূগর্ভ মাটির নিচের যে জলটা আছে এখনো পর্যন্ত জল তুলছে। এই জন্য আমরা সবসময় কৃষকদেরকে বলি যে আপনারা তুলেন, তাহলে গভীর নলকূপ যেগুলো আছে সেগুলো থেকে তুলেন, সেটা কিন্তু আর্সেনিকের তুলনামূলক একটু কম, কারণ ওটা অনেক গভীর থেকে তুলছে। আমরা প্রথমেই যেটা বললাম যে 20 থেকে 80 মিটারের মধ্যে যে গভীরতা, সেই গভীরতার মধ্যে কিন্তু আর্সেনিকের পরিমাণ সব থেকে বেশি, কারণ এর মধ্যে খনিজ পদার্থগুলো বেশি থাকার জন্য এই মানে তার নিচ থেকে জলটা তুলতে পারলে সব থেকে ভালো। আর এমনি যে সহনশীল যে জাতগুলো কথা বললেন, সেই সব জাতও ওই এলাকায় বেশি পরিমাণে কৃষকদেরকে একটু মানে চাষ করতে হবে। আমরা উৎসাহ দিই সবসময় সেসব ফসল, এবং যেসব ফসল আপনার জলের পরিমাণ কম লাগে সেসব ফসলকে যদি মানে অ্যাডপ্ট করা যায় তাহলে খুব ভালো। এটা মানে সেই ক্ষেত্রে পরবর্তী প্রজন্ম মানে আর্সেনিক মুক্ত আমরা করতে পারবো যদি এই যে সচেতনতা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু সম্ভব। না কিন্তু সচেতনতা না থাকলে কিন্তু ধীরে ধীরে বিশেষ করে গঙ্গার যে ধারবর্তী এরিয়াগুলো আছে, আর যেহেতু আমাদের মুর্শিদাবাদ, নদিয়া সব ম্যাক্সিমাম এরিয়াটাই আর্সেনিক, সচেতন হওয়া উচিত, প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত। এবং এই বিষয়ে আমরা প্রত্যেকে অনেক জানিও, জেনেও আমরা হয়তো সেভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি না। তবে আরও বেশি একটু সচেতন হতে হবে প্রত্যেককেই, কৃষক থেকে শুরু করে যারা সাধারণ মানুষ প্রত্যেককেই একটু সচেতন হতে হবে। কারণ যেভাবে আর্সেনিক মানে মাটির তলা থেকে উঠে আসছে এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারও হচ্ছে, সেসব ক্ষেত্রগুলো থেকে একটু সাবধান থাকতে হবে। বা যারা যেসব জিনিসের মধ্যে আর্সেনিক দিয়ে তৈরি, সেসব জিনিসগুলোকেও একটা সাবধানে ব্যবহার করতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমরা এই যে আর্সেনিক বিষয়ে আমরা একটু আলোচনা করলাম, বিশেষ করে কৃষিতে কিভাবে আর্সেনিকের প্রভাব রয়েছে বা কৃষি ও মানব স্বাস্থ্যে যে আর্সেনিকের যে প্রভাব সেটা সম্পর্কে আমরা জানলাম। এবং এই বিষয়ে শুধু জানলে হবে না, প্রত্যেককে একটু সচেতনও হতে হবে। আর এই বিষয়ে একটু আলোচনার জন্য আমরা পেয়েছিলাম মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ আবু তালেবকে। তালেবদা, আপনাকে
এই বিষয়ে বলার জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন একটি লোকগীতি শুনে নি শিল্পী কার্তিক দাস বাউল। ও পারে লাল শিমুল ফুল অন্তরে জলে আগুন, ও পারে লাল শিমুল ফুল অন্তরে জলে আগুন। মোর বন্ধুরে কইও কইও আমার জৈবন চইলা যায়, মোর বন্ধুরে কইও কইও আমার জৈবন চইলা যায়। ধিকি ধিকি জলে বুকের মাঝে পলাশ বনের ভ্রমরা শাখা গুন গুনি গুন গান গাহিয়া, পলাশ বনের ভ্রমরা শাখা গুন গুনি গুন গান গাহিয়া। চুপি চুপি বন্ধুরে মোর কইও কইও আমার জৈবন চইলা যায়, মোর বন্ধুরে কইও কইও আমার জৈবন চইলা যায়। মানুষ আজও পাইলাম না, পথ চাইয়া পথে বন্ধুর দেখা হলো না। মন দিয়া ও মনের মানুষ আজও পাইলাম না, পথ চাইয়া পথে বন্ধুর দেখা হলো না। ও বন্ধুরে নিঠুর দ্বার দিয়া বধু, আজি তোমার প্রেমের মধু কোন ফুলে রাখিলা যতনে। আমি ভ্রমরে হইয়া বনে বনে খুঁজে ফিরি সঙ্গ কোণে, ভ্রমর হইয়া বনে বনে খুঁজে ফিরি সঙ্গ কোণে। দেখা পেলে মনটি দিয়া লইও কইও আমার জৈবন চইলা যায়, মোর বন্ধুরে কইও কইও আমার জৈবন চইলা যায়। ও পারে লাল শিমুল ফুল অন্তরে জলে আগুন, ও পারে লাল শিমুল ফুল অন্তরে জলে আগুন। মোর বন্ধুরে কইও কইও আমার জৈবন চইলা যায়, মোর বন্ধুরে কইও কইও আমার জৈবন চইলা যায়, কইও আমার জৈবন চইলা যায়, কইও আমার জৈবন চইলা যায়। এতক্ষণ কার্তিক দাস বাউলের কণ্ঠে শুনলেন লোকগীতি। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছি বড়োয়া ব্লকের বিপ্র শিখর গ্রামে। আর এখানে এসেই পেয়েছি কয়েকজন মৎস্য চাষিকে, মৎস্যজীবীকে, যেনারা মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করেন। সেরকমই কয়েকজনকে আমরা পেয়েছি সামনে। তাদের মাছ চাষের অভিজ্ঞতার কথা আমরা শুনবো।
কিন্তু তার আগে একটু আমরা পরিচয় করে নিই। আসুন, নাম কি আপনার? আমার নাম ঝকন দাস। আমার নাম আতাহার দফাদার। আপনি কি মাছ চাষ নাকি? আপনার নাম? উজ্জ্বল ভট্টাচার্য। উজ্জ্বল ভট্টাচার্য। তো এক এক করে জিজ্ঞাসা করি যে আপনাদের কার কত জলাটা আছে? জলা ধরুন আমার পুকুর আছে 12টা, তার ভেতরে কোনো পুকুর 1.5 একর 2 একর, হ্যাঁ এরকমভাবে পুকুর তো মোটামুটি তাহলে 36 বিঘা জলা বলে। 36 বিঘা, মানে এটা তো এক লপ্তে নয়, না বিভিন্ন জায়গায় নাকি? বিভিন্ন জায়গায় পুকুর খোঁড়া। এগুলো কি আপনার সবটাই নিজের না? না, আমার একটা নিজের নয়। একটাও নিজের না? না, আমি তাহলে সবটাই কি আপনার লিজে নেওয়া? হ্যাঁ, আমি 8টা আছে লিজে, 8টা লিজে আর 8টা আছে ভাগে। 8টা ভাগে? হ্যাঁ, ভাগ দিতে হয়, তা দেখি দাদাদি ভাগ দিতে হয়। কিছু না হলে আমি এই গ্রামে 50 বছর থেকে এই মাছ চাষটা করছি। 50 বছর ধরে? হ্যাঁ, আমার বয়স যখন 10-12 বছর তখন থেকে আমি মাছ নিয়ে লাড়াচাড়া করছি। ফিশারি অফিসে আমি 2-3 বার গিয়েছি, নাম দিয়েছি, এবং তাতে মাছও আমি ধরে নিয়ে গিয়ে মেলাতে দিয়েছি। সার্টিফিকেট 2-3 খান আছে আমার কাছে। তাতে করে সার্টিফিকেট, ওই সব মেলার সার্টিফিকেটগুলো এসেছিলেন অফিসাররা, তারা দিয়েছে। মেলায় কি মাছ এই এক্সিবিশনে মেলায় দিতে হয়। প্রদর্শন করেছিলেন? আচ্ছা। তো তার জন্য আপনাকে ট্রেনিং এর ব্যবস্থা করেন? ট্রেনিং 2-3 বার দিয়েছি। 2-3 বার? এটা কি ব্লকে দিয়েছেন না? হ্যাঁ, ব্লকে দিয়েছি। ব্লক পর্যায়ে দিয়েছেন তো? ব্লকে। আচ্ছা। তো আপনার তো সবটাই তো লিজে নেওয়া, লিজ বা ভাগে, তো তার জন্য তো আপনাকে একটা পয়সা দিতেই হয় নাকি? হ্যাঁ, এটা কি বছরে দেন না কি হিসাবে পয়সা? আমরা বছরে দিই, কোনোটা 5 বছরে দিই। 5 বছর? কোনোটা বছর বছর অন্তর? কোনোটা বছর বছর আছে। আপনার? হ্যাঁ, আমার পুকুর আপনার এই বিপর্ষিকর আছে একটা, 3 একরে। হ্যাঁ, তো ওটা আপনার 20,000 টাকা লিজ লাগে। 20? ওটা নিজের নয়? না ভাই, কন্ট্যাক্ট করতে 10 বছরের কন্ট্যাক্ট আছে। 10 বছরের কন্ট্রাক্ট। প্রতি বছর কত করে দিতে হয়? 20,000 টাকা। 20,000 টাকা। আপনার? আমাদের একটা পুকুর আছে যেটা নিজস্ব, আর একটা পুকুর যেটা ভাগ চাষি হিসেবে, ওই 6 বিঘা মতো জলা হবে, যেটা টোটাল 6 বিঘা? টোটাল একটা পুকুরে মাছ চাষ আছে। ওটা যেটা আপনার ভাগে ভাগে বলছেন নাকি? হ্যাঁ, ভাগে। ভাগে ওটা কি অর্ধেক? অর্ধেক মানে যেটা খরচ হয় সবটাই অর্ধেক? না, খরচটা যে মাছ চাষ করছে আমার নিজের। আপনার নিজের? এবার যাদের পুকুরের অংশ আছে তাদেরকে অর্ধেক মাছের ভাগ লাগে, এটাই। হ্যাঁ। তো এই যে ভাগ নিয়ে আপনাদের করছেন, ধরুন, তার মানে তো আপনাদেরকে বেশ একটু বুদ্ধি রেখে আমার মনে হয় যে করতে হবে, কারণ আপনাদেরকে নিজেদের সংসার চালানোর জন্য রোজগার করতে হবে, আবার ভাগকেও দিতে হবে। এবং আমার মনে হয় আপনাদেরকে একদম বিজ্ঞানসম্মত উপায়ে যদি আপনারা চাষ করেন তবেই আপনারা, আমার মনে হয়, করতে পারবেন। কিন্তু সরকারিভাবে যে বিজ্ঞানসম্মত পদ্ধতি, সেটা সব সময় আমরা সঠিকভাবে পাই না। ওই ট্রেনিংটা যদি ওই অফিসে ওরকমভাবে হয়তো 2-1 ব্যক্তিবর্গকে ডেকে নিয়ে দেয়, কিন্তু এক পঞ্চায়েত বেসিসে যদি একটা করে মৎস্য ট্রেনিং করানো যায়, আর ওখানকার মৎস্য চাষিদেরকে নিয়ে যদি আলোচনা মাফিক আছে, তো সিস্টেম আছে, পঞ্চায়েত লেভেলে ট্রেনিং আছে, সবাই ব্লক লেভেলের ট্রেনিং আছে, তারপরে জেলা লেভেলের ট্রেনিং আছে, সব আছে, সবটাই ব্লকে আমরা ট্রেনিংটা হয়। এবার তো ধরুন আপনাদের সবটাই হলো, কিন্তু মাছ যে চাষ করছেন কি ধরনের মাছ চাষ করেন আপনি? কি ধরনের? আমি দেশি রুই, কাতলা, মিট। না, কি ধরনের না, আপনি বলছেন যে আপনার ডিম পোনা চাষ করেন না ধানি পোনা চাষ করেন, ধানি পোনা ফেলে বড় করেন? না, আমি ওইটা পারি না, আর্থিক অবস্থার জন্য, খারাপের জন্য। আমি বাইরে থেকে মাছ ওই নায়াহাট বাগরানি থেকে কিনে আনি, চারাটা, ডিমটা নিয়ে এসে এইখানে ফাটিয়ে ওই ডিমের মতো যেটা হয় সেটাকে এইখানে। ডিম পোনাটা আপনি নিয়ে আসছেন, নিয়ে এসে আপনার মানে আতুর পুকুরে যেটা হয় নাকি, ডিম পোনাটা আতুর পুকুরে ফেলতে হয়, আতুর পুকুরে চাষ করতে হয়, এবং সেখান থেকে আপনাকে সাইজ করে বড় করে আবার এইভাবে করি এইভাবে। আমি আমরা বাঁকুড়া থেকে আমি চারা ডিম নিয়ে আসি। ডিম নিয়ে এসে আমরা ঠিক মতো পুকুরে খোল চুন জুটকু লাগে, ট্রেনিং করা আছে, সেই অবস্থাতে ঠিক তৈরি করি, তো মাছটা তৈরি করে তখন ডিম দিই। আর ডিম দেওয়ার পর সেখানে চারা তৈরি হইলে পরে তখন ঠিক মতো সমস্ত করে ফেলেন না ধানি পোনা করে? না, ওটা আবার ডিম এনে ধানি করি এখানে আমরা। হ্যাঁ, ধানি করার পরে তখন সাইজ হয়, তখন ওটা বিচাকেনা করার ব্যবস্থা হয়, আবার অন্য পুকুরে দেওয়া হয়, যার দরকার হয় তাকে দিই। এবার করি বিক্রি। হ্যাঁ, এবার চারা প্রায় 2.5 কুইন্টাল চারা বিক্রি করেছিলাম আমি। হ্যাঁ, সিলভারের চারা, তারপর আরও ব্রিকেট, পোনা, সব রকম করে সেদিকে থেকে আমি আবার তুলে নিলাম। এবার আমি পাঠিয়ে দিলাম, সেখান থেকে আমার কিছু হলো, তাদের কিছু হলো, এইভাবে চলে যায়। বেশ, আপনাদের মাছ চাষের অভিজ্ঞতা কথা আমরা শুনলাম, এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে শুভেচ্ছা জানাই। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।